নতুন সরকারের 100 দিন পূর্ণ হলো। আমরা এখন 112-14 দিনে আছি নতুন সরকারের। আপনি মন্ত্রী হিসাবে নতুন সরকারের জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গবাসী চেয়েছিলেন যে পুরনো তৃণমূলের যে চারিদিকে দুর্নীতি, সেখান থেকে বেরিয়ে নতুন রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা 100 দিন অতিক্রম করলাম। তো সরকারের কাছে 100 দিনটা খুব কম সময় মাত্র। একটি সরকার চালানোর ক্ষেত্রে প্রথমত কাজটা বুঝতে হয়, তারপরে পরিকল্পনা নিতে হয়, তারপরে তাকে বাস্তবায়ন করতে হয়। কিন্তু আমাদের যিনি মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, যিনি জনগণের স্বার্থে 18 থেকে 20 ঘন্টা তারও বেশি কাজ করছেন, প্রতিদিন রাত দিন এক করে কাজ করছেন। সমস্ত মন্ত্রী এবং বিধায়কদের মাঠে নামিয়ে নিরন্তর তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কি করে মানুষকে সেবা করা যায়। আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল, ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি রাখে। একমাত্র রাজনৈতিক দল যেখানে পরিবারতন্ত্র খতম করা হয়, যেখানে ব্যক্তি স্বাধীনতার ব্যক্তি স্বার্থ দেখা হয় না, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ দেখা হয়। তার জন্য আমরা 100 দিনে এসে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, প্রথমেই আমরা জুন মাসের 1 তারিখে মায়েদের জন্য ফ্রিতে সরকারি বাসের পরিষেবা আমরা কমপ্লিট করলাম। কিন্তু সেই পরিষেবা তো বন্ধ হয়েছে। না, বন্ধ নয়, বর্ষার জন্য সব জায়গায় বন্ধ হয়নি। বর্ষার জন্য কোনো কোনো জায়গায় এরকম একটা তথ্য রয়েছে যে বলছে যে ওই পরিষেবা পেতে গেলে একটা পিঙ্ক কার্ড করতে হবে, এরকম একটা কথা। না, সেটা তো দেখুন, এটা তো আমরা সবার জন্য করতে পারবো না। কারণ যে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা পার ডে ইনকাম করে, আমাদের সরকারের একটা কি মনে থাকে, প্রান্তিক স্তরের মানুষকে তাদেরকে সুবিধা দিয়ে তাদের জন্য কাজ করে তাদেরকে আবার সামনের সারিতে নিয়ে আসা, তবে কি তো বিকশিত ভারত হবে। একদম একদম, মানে এই চিত্রই কিন্তু ফুটে উঠছে অন্নপূর্ণা ভান্ডারেও, যে অন্নপূর্ণা ভান্ডার সবাই কেন পাবে, তাই না? দেখুন, নেপোলিয়ন বোনাপার্ট বললেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দেব। আমাদের মোদিজি বলছেন আমাদের আত্মনির্ভর স্বনির্ভর মা দাও, আমি বিকশিত ভারত দেব। আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন আমাদের আত্মনির্ভর স্বনির্ভর মা দাও, আমি সোনার বাংলা দেব। আত্মনির্ভর স্বনির্ভর করতে গেলে আমাদের প্রান্তিক স্তরকে তুলতে হবে। তাহলে সুবিধাগুলো ওই দিকেই আমাদের দিলে তবে কি আমাদের ব্যালেন্স আসবে। প্রান্তিক স্তরের মা বোনেরা সুবিধা পেলে তবে কি আমাদের বিকশিত হবে, সোনার বাংলা গঠন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা অনেক আছি, এটা তো আপনি বললেন না। অনেক মাতৃশক্তি তারা বলছেন না আমরা চাকরি করি, আমরা ফ্রিতে যাতায়াত করব না, আমরা সরকারকে আমাদের ন্যায্য যা ভাড়া হয় সেটা দিয়ে যাব, এটাও তো অনেকেই বলছে। তাহলে এটাও তো খুব ভালো দিক। তাহলে এটা আমরা করলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বড়, দেশের যেখানে স্বার্থ জড়িয়ে আছে, সেটা হচ্ছে আমাদের দেশকে শক্তিশালী এবং আমাদের বহির্শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের অনুপ্রবেশকারী এবং বহির্শত্রুকে ঠেকানোর যে প্রয়াস, সেটা এতদিন তৃণমূল কংগ্রেস বা সিপিএম সরকার পশ্চিমবঙ্গের যে শাসন করে গেছে ওনারা ভাবেননি। আমরা 100 দিনের মধ্যে 242 কিলোমিটার আমরা বর্ডার লাইন আমরা তুলে দিয়ে জমি হস্তান্তর করেছি বিএসএফকে, যাতে আমাদের অনুপ্রবেশকারী না ঢোকে। চিরশত্রুরা যারা ভারতবর্ষকে বারে বারে অ্যাটাক করার চেষ্টা করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে, তাদেরকে আমরা বন্ধ করার জন্য যা যা প্রচেষ্টা নেওয়া উচিত সেটা আমরা নিয়েছি। 242 কিলোমিটার। একটু বিতর্কিত প্রশ্ন করব। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না তাদের নাম লিস্টে রাখো, আমরা তাদেরকে পরবর্তীতে দেখব। এই নিয়ে আমাদের মাননীয় আদরণীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আপনি এরকম মন্তব্য থেকে সজাগ থাকুন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন,
আমাদের গতবারের মুখ্যমন্ত্রী বারে বারেই আমরা দেখেছি তিনি ব্লাফস মেরে গেছেন, ভুল বলেছেন। যখন বিদেশে যখন আমাদের যুদ্ধ চলছে, সেখানে যখন ডাক্তারি পড়ুয়ারা ফিরে আসছে, বললো আমি সব পড়াবো, দিয়ে দেবো, পড়তে সাহায্য করবো, ভর্তি নিয়ে নেবো, হ্যানা করবো, তারা করবো, অনেক রকম ব্যাপার। প্রতি জায়গায় উনি ললিপপ দেখিয়ে গেছেন। এই যে আমাদের সরকারি কর্মচারীদের ঘেউ ঘেউ বলা, ডিএ না দেওয়া, দীর্ঘদিন ধরে বঞ্চনা, চাকরির ক্ষেত্রে ওনার নেতারাই ভুল করে গেলেন, তারপরেও বারে বারে সুপ্রিম কোর্ট হাইকোর্ট চাইলেন আপনি মেরিট লিস্ট দিন, সঠিক তথ্য দিন, তাও দিলেন না। এগুলো মানুষ আর খাবেন না। উনি রাজনীতিতে, পলিটিক্সে ক্লোজ চ্যাপ্টার, ওনাকে নিয়ে আমি বক্তব্য করব না। উনি রাজনীতিবিদ ছিলেন, এখন তিনি ওইগুলো বলে মানুষকে আর করতে পারবেন না। আমাদের উনি 1.5 কোটি 1,52 লক্ষ লক্ষ্মী ভাণ্ডার দিয়েছিলেন, তিনি ওনার লেগেছিলেন 9 মাস। আমরা প্রথম আমাদের মুখ্যমন্ত্রী 10 দিনের মাথায়, তিনি শপথ নেওয়ার 10 দিনের মাথায় এত বড় একটি যোজনাকে বাস্তবায়িত করার জন্য নোটিফিকেশন করলেন। একদমই তাই। মানে 2021 সাল, এই 2011 সালে সরকার এসেছিল, তৃণমূল সরকার 2021 সালে লক্ষ্মী ভাণ্ডার চালু করেছিল, আর এই সরকার আসার 10 দিনের মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার ঘোষণা করেছে। উনি যবে থেকে নোটিফিকেশন করলেন, তারপরেও 9 মাস লেগেছিল 1,52,00,000-তে যেতে। তাও তো অনেক মৃত ভোটার পেত, এরপরে এবং পুরুষরাও পেত লক্ষ্মী ভাণ্ডার। একদম, সেগুলো তো যাচ্ছি করে করে, ধীরে ধীরে যাচ্ছি, দেখুন খেলটা। তো উনি এটা করলেন, আমরা মাত্র 10 দিনের মাথায় নোটিফিকেশন আমাদের মুখ্যমন্ত্রী করলেন, এবং 23 দিনের মাথায় 28 লক্ষকে আমরা দিতে পারলাম। 53 দিনের মাথায় আমরা 1,19,00,000কে দিতে পারলাম। 100 দিনের মাথায় 102 দিনের আমাদের 102 দিনের মাথায় 1,45,00,000কে আমরা দিতে পারলাম। ভারতবর্ষের এমন কোনো স্টেট নেই এই মানে এই অন্নপূর্ণা যোজনার মতো যে যোজনাগুলো, কোথাও ল্যাডলি বহিন যোজনা, কোথাও সুভদ্রা যোজনা, বিভিন্ন আছে, মাইয়া যোজনা যেগুলো আছে, তাদের এই 1 কোটি পেরোতে 4-5 মাস লেগেছে। এখনো পর্যন্ত একটি, আমার মনে পড়ছে না রাজ্যে, 1 কোটি এখনো পেরোয়নি। আর আমাদের মুখ্যমন্ত্রী মাত্র 53 দিনের মাথায় 1,19,00,000কে দিয়ে দিলেন। এর থেকে বড় পাওনা কি আছে? সবচেয়ে বড় কথা, তিনি তো দিয়ে দিয়েছিলেন আজকের অনুপ্রবেশকারী যারা ছিলেন, বাংলাদেশি, পাকিস্তানি যারা ছিলেন, তাদের অ্যাকাউন্টে ঢুকছে। তাহলে এইটাকে সঠিক নির্বাচন করার ক্ষেত্রে আমাদের সময়ের প্রয়োজন। তিনি রিক্রুটমেন্ট করেননি, আজকের অঞ্চল ব্লকে কোনো কর্মচারী নেই। তাহলে এই কাজগুলো করতে গেলে যথেষ্ট আমাদের কর্মচারীর প্রয়োজন, তার জন্য আমাদের কর্মচারী তো অনেক কম। আচ্ছা, এছাড়া তাহলে সেগুলোতে আমাদের প্রবলেম হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা কম্পিউটার নিয়ে আজকে বসে গেছেন, নিজেদের ক্যাডারদের, আছে বাংলা কি সহায়তা কেন্দ্র, কোথাও কি তথ্যমিত্র কেন্দ্র, বিভিন্ন জায়গায় করে দিয়েছেন, বিভিন্ন জায়গায় ক্যাডারদের বসিয়ে দিয়েছেন, বিভিন্ন কম্পিউটার সেন্টার। এছাড়া কিছু যুব ভাইরা তাদেরকে বেকার করে দিয়েছিল, তারা বাধ্য করে নিজেরা কম্পিউটার শেখে আজকে তারা কম্পিউটার সেন্টার খুলে বসে পড়েছে, তাদের জীবন বাঁচানোর জন্য, তাদের বাবা মার হাতে মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। তারা এতটা এক্সপার্ট নয়, তাই তারা যখন সারাদিনে 20টা ফর্ম ফিল আপ করার কথা, মা বোনেদের এতটাই ঢল নেমেছে কম দিনের মধ্যে, তারা 50টা 100টা করতে গেছে। সেক্ষেত্রে তাদের হয়তো ফর্ম ফিল আপে তারা ভুল করেছে। কেউ বছরে 60,000 টাকা লিখতে গিয়ে সেখানে করে দিয়েছে 60 লক্ষ টাকা, দশমিক পরে দশমিক দিয়ে তারপরে 2টো শূন্য দেওয়ার কথা, দশমিকটাই দেয়নি, এরকম হয়েছে। কেউ চাকরি করে না, সেখানে ভুলে টিক পড়ে গেছে। কেউ ট্যাক্স দেয় না, ঠিক কিছু জায়গায় টিক পড়ে গেছে, কিছু কিছু জিনিস আছে। আবার কেউ চাকরি করে, তারাও ফর্ম ফিল আপ করেছে। আপনি দিয়েছিলেন পুরুষদের লক্ষ্মী ভাণ্ডার, সে পুরুষরা যাবে কোথায় এখন? তো এই কথা মুখ্যমন্ত্রী বলে লাভ নেই, এটা আমাদের অনেক বড় পাওনা। দ্বিতীয় কথা, আপনি শুনলে অবাক হবেন, সারা ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই, পশ্চিমবঙ্গে এমন কোনো সরকার আসেনি যারা এই 100 দিনের মধ্যে আমরা প্রায় 40 লক্ষ নতুন আবাস যোজনার সার্ভে করে নিয়েছি। আর 31শে আগস্টের মধ্যে আমরা ওরা 50 হাফ করোড়
50 লক্ষতে পৌঁছে যাব। পশ্চিমবঙ্গে একটিও কাঁচার বাড়ি থাকবে না, সবই পাকা বাড়ি হবে। উনি তো করেছিলেন বাংলার বাড়ি। দ্বিতীয় কিস্তি কেন দিয়ে দিলেন না? এতদিন ধরে পেন্ডিং ফেলে রাখলেন, তাদেরকে দিশাহীন অবস্থায় ফেলে দিলেন। টাকাটা কোত্থেকে আসবে? মানবিক মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি তাদেরকেও টাকা দিলেন। 10.5 লক্ষ এখনো পর্যন্ত আমাদের পৌঁছে গেছে, যাদেরকে টাকা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। এমনকি আমরা এও বলেছি, ওখানে আমরা 125 দিনের ভিবিজি রামজির ম্যান্ডেটটাও ওখানে ঢুকিয়ে দেব 90 দিনের, সেখানেও 27,000 টাকা পর্যন্ত পাবে। ফলে আমরা এই মানবিক সরকার দেখেছেন, যেখানে যেখানে যখন বিপদ ঘটেছে, ওনারা তো আজকের বাড়ি তৈরি করার জন্য সব জায়গায় দিয়ে চলে গেছে, আমাদের কি বলে অর্ডার দিয়ে চলে গেছে। তাদের না আছে ফায়ারের লাইসেন্স, না আছে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের অ্যাপ্রোপ্রিয়েট কোনো পরিস্থিতি বা অর্ডার, কোনো কিছু নেই। আজকে সেখানে বিপদ ঘটছে। উনি বিপদ ঘটলে উনি বসে থাকতেন, ফায়ার ব্রিগেডের যেত কয়েক ঘন্টা পরে, আমরা তো নিজেরা দেখেছি। আর আজকে আমাদের মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তাদের রিলিফ সহ যা যা দেওয়ার কথা সমস্ত মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন। পূর্ব মেদিনীপুরে বন্যা হলো, কোনো মানুষ বুঝতে পেরেছে যে বন্যাই হয়নি, কারণ তাদের সব রকম চাহিদা বাড়ি বাড়ি ডোর টু ডোর পৌঁছে গেছে। সমস্ত এমএলএ এমপি মুখ্যমন্ত্রী স্বয়ং, উনি তো কোনো জায়গায় নামতেনও না, আজকের মুখ্যমন্ত্রী তিনি গিয়ে নামলেন, সরজমিনে দেখলেন, কি করণীয় কর্তব্য বললেন। এত 15 বছরে ছিলেন, কেন কেলেঘাই নদী নিয়ে ভাবেননি? আজকে কেন আপনার মন্ত্রী মানস ভূঁইয়া তার ক্যাডারদের লাগিয়ে, তার দালাল ফড়েদের লাগিয়ে আজকের পাহাড়ের মতো উঁচু সবার মাটি সেখানে কেটে ফেলে রাখছে? সেগুলো কে সরাবে? কেন সে অবৈধ মাটি তোলা বা হয়েছিল কেন? এগুলো দিতে পারবে কৈফিয়ত মমতা ব্যানার্জি। উনি এখন ফেসবুকের রিলস করার জায়গায় পৌঁছে গেছেন, এর চেয়ে বেশি কিছু করতে না। ওনার কথা কেউ খাবে না। আজকে দেখেছেন যারা যারা গন্ডগোল করতে যায়, তারা তৃণমূলের কোনো না কোনো স্তরে ক্যাডাররা। আচ্ছা, তাই যদি হয়, আমি বলছি যে তৃণমূলের বেশ কিছু এমপি রয়েছে যারা কিন্তু এই অপশাসনের সাথে যুক্ত ছিল, তাদের বিচার হবে না? অবশ্যই হবে। আমি বলছি এর জন্য সময়ের প্রয়োজন। মাত্র 130, আমরা উন্নয়ন নিয়ে ভাববো না, শুধু কোথায় কোথায় তারা বন্ধ করে রেখেছে সেই জিনিসগুলো সবটা চলছে, প্রক্রিয়া চলছে, সময় লাগবে। আমরা কাউকে কোনো রকম কোনো এই দুর্নীতিবাজদের আমাদের কোনো স্থান নেই। সেখানে বিজেপির যদি কোনো এমএলএ, কোনো কার্যকর্তা যদি দুর্নীতি করে, তারও বিচার হবে। এই ভারতীয় জনতা পার্টির আগে ভারত, আগে দেশ, আগে জনগণ, তারপরে আমরা অন্য কিছু ভাববো।